ওই যে কথায় আছে না, জন্ম মৃত্যু বিবাহ, কখন কার কিভাবে কার সাথে ঘটবে কেউ জানে না। আপনি নিচে বসে যতই কলম চালান না কেন, আপনার জীবনের কলম কিন্তু আগে থেকেই লেখা আছে। কি আপনিও বিশ্বাস করেন তো? নমস্কার, আমরা গপ্প জুজু। প্রথমেই জানাই ইংরেজি নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। নতুন বছর ভালো করে কাটান এবং গল্প শুনে কাটান। আমরা আপনাদের জন্য নিয়ে এলাম ভিন্ন ধরনের গল্প। আগের সপ্তাহে শুনেছেন একটি গোয়েন্দা গল্প, তাই নববর্ষের প্রথম সপ্তাহে একটু প্রেম না হলে কি জমে মশাই? জমে না, তাই তো? তাই আজকে নিয়ে এলাম সুদীপ্তা ঘোষের কলমে পলাশ প্রিয়া। তাহলে শুরু করা যাক। অনুরাধার রান্নাঘরের পাশেই রাধাচূড়া গাছটা। সকাল থেকেই সেখানে বসে কোকিলটা এক নাগারে ডেকে চলেছে। উফ, কান মাথা ঝালাপালা করে দিল গো এই কোকিলটা। মাথা খারাপ হয়ে যাবে এবার। কেন রে, বসন্তে কোকিলের ডাক ভালো লাগে না? বড্ড জ্বালাতন করছে গো বৌদি। সেই সকাল থেকে তো ডেকেই চলেছে। তাই এই সময় তো ওদের সঙ্গী খোঁজার পালা। এভাবেই ডেকে ডেকে ওরা সঙ্গী খুঁজে যায়। ও বাবা, তাই নাকি? এত সব তো আমি জানতাম না। ওদের কথার মাঝেই হঠাৎ দমকা হাওয়ার মতো ঘরে ঢুকলো টিনা। মনে হয় বাইরে থেকে যুদ্ধ করে এসেছে। ওমা, আমাকে কিছু টাকা দাও না। কেন, টাকা নিয়ে কি করবি? মিনু মাসির বস্তির বাচ্চাদের নিয়ে কাল বসে আঁকো কম্পিটিশন আছে, অনেকে আসবে। তবে সবাইকে তো প্রাইজ দেবে না, কিন্তু ছোট্ট বাচ্চাদের মন তো খারাপ হবেই বলো। তাই আমি ঠিক করেছি সবাইকে প্রাইজ দেব। অনুরাধা অবাক চোখে মেয়ের মুখের দিকে তাকালো। তারপরে ঘর থেকে টাকা এনে টিনার হাতে দিল। আনন্দে মাকে জড়িয়ে ধরল সে। তারপরেই চেঁচিয়ে উঠল, ওয়াও, দারুণ গন্ধ ছাড়ছে। স্পেশাল কিছু রান্না হচ্ছে মা? তোকে সেদিন বলেছিলাম তোর দাদা ভাইয়ের বন্ধু পলাশ অফিসের কাজে কলকাতায় আসছে কদিনের জন্য। আমাদের বাড়িতেই থাকবে, কারণ এখান থেকে অফিস অনেক কাছে হবে। ও হ্যাঁ, মনে পড়েছে। তাই দুপুরে তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করবে। অনুরাধার কথায় বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বেরিয়ে পড়ে টিনা। তোমার মেয়েটা একদম পাগলি বৌদি, কিন্তু মনটা খুব বড়। কতটুকু বয়স ওর, অথচ সবার জন্য ভাবে মেয়েটা। জানি না মিনু ভাগ্যে কি আছে ওর। আজ আমাদের বস্তিতে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা হবে, কিন্তু এত সব কে ভাবে তোমার মেয়ে ছাড়া? সত্যি ও কত আলাদা। ওকে নিয়েই তো আমাদের যত চিন্তা। কি যে হবে মেয়েটার। অনুরাধা আর অভিকের 3 ছেলে মেয়ে। ছেলে সায়ন পুনেতে চাকরি করে। যমজ 2 মেয়ে টিনা আর জিনা, যাদের ভালো নাম তনুপ্রিয়া আর দেবপ্রিয়া। জিনা মাস্টার্স করছে। টিনা গ্র্যাজুয়েট হবার পর পড়াশোনা ছেড়ে সমাজ সেবা করে বেড়ায়। রোজ সন্ধেবেলা কটা রাস্তার বাচ্চাকে পড়ায়। নিজের জন্মদিনে অনাথ আশ্রমে গিয়ে বাচ্চাদের উপহার দেয়। আগে এসব নিয়ে খুব রাগারাগি করত অভিক, এখন আর কিছু বলে না। জানে এসব কাজ করতে না পারলে মেয়েটা বাঁচবে না। অনুরাধাও ওর মেয়েকে এসব কাজে বাধা দেয় না। অবশ্য টিনার এসব কাজে তার দাদার উৎসাহ বেশি। সায়ন তার এই পাগলি বোনটাকে একটু বেশি ভালোবাসে। লোকে বলে যমজদের মানসিকতা নাকি একই রকম হয়, কিন্তু এদের বেলায় সেটা খাটে না।
জিনা ভারী গোছানো আর সব সময় ফিটফাট। 1000 জনের মধ্যেও ওর দিকে নজর পড়বে সকলের আগে। আর টিনা, সে কোনো দিন আয়নার সামনে দাঁড়ায় কিনা সন্দেহ। ফর্সা গায়ের রং, তামাটে মাথার চুল যেন পাখির বাসা, পরনে ঢোলা শার্ট আর প্যান্ট, মাথার চুলগুলো পনিটেল করা। এই হলো টিনার সাজগোজ। অথচ দেখতে দুজনকেই এক, তবু মনে হয় কত আলাদা। জিনা তো সারা দিন আয়নার সামনে থেকে নড়ে না, এটা ওটা মেখেই চলেছে দিন রাত, আর দেখতেও অনেক ভালো লাগে ওকে। বিয়ের কথা শুনলে টিনা বলে, আমার বিয়ের চেষ্টা করবে না। আমি যেভাবে জীবন কাটাতে চাই সেটা কেউ মেনে নেবে না। তোমরা বরং জিনার বিয়ে দিয়ে দিও। সেটা অনুরাধাও জানে, তাই আর জোর খাটায় না। এমএসসি ফাইনাল দেওয়া হলেই জিনাকে বিয়ে দেবে, সেটা ঠিক করেই রেখেছে ওরা। রান্না শেষ হলেই অনুরাধা সায়নের ঘরটা ফিটফাট করে রাখে। এই ঘরেই কদিন পলাশ থাকবে। বিছানার চাদর, ঘরের পর্দা সব এক রকমের রাখলো। ফ্লাওয়ার ভাসে একগুচ্ছ হলুদ গোলাপ আর বুক সেলফে সব বাংলা বই রেখে দিল। ঘরটা কি সুন্দর লাগছে। সায়ন পুনেতে যাবার পর ঘরটা তো ব্যবহার হয় না সেভাবে। সব গুছিয়ে অনুরাধা ঘর থেকে বেরিয়ে এলো। অভিক এবার বেরোবে এয়ারপোর্টের দিকে পলাশকে আনতে। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করছে। পলাশের অনারে অভিক আজ অফিস যায়নি। পলাশ অনুরাধার রান্না খেয়ে উচ্ছ্বসিত, বারবার বলছে, আমি আর বাবা বাঙালি খাবার খেতে খুবই পছন্দ করি, কিন্তু মা তো বানাতেই জানে না বাঙালি খাবার। অনুরাধা আজ নিজের হাতে কাতলা মাছের দই মাছ, মুড়ি ঘন্ট, মটন কষা, ডাল, ভাজা, চাটনি এত সব রান্না করেছে। টিনা হঠাৎ বলে ওঠে, মা, পলাশদা পোস্তর বড়া খুব ভালোবাসে, কাল বানিয়ে দিও। পলাশ অবাক হয়ে টিনার মুখের দিকে তাকিয়ে বলল, এই তুমি এটা কি করে জানলে? তুমি দাদা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড বলে কথা। আমি সব জানি তোমার পছন্দের জিনিসগুলো। যেমন বলো, আর কি কি জানো আমার সম্বন্ধে? ইলিশ তোমার ফেভারিট, অরিজিতের গান, বিরাট কোহলির খেলার পাগল তুমি, আর সমাজ গায়া ম্যায় সমাজ গায়া। আমিও এত কিছু জানতাম না বস, তুমি বলাতে সব মনে পড়ে গেল আমার। তুমি সত্যিই কত কিছু জানো আমার সম্পর্কে। পলাশের মজার কথায় সবাই হেসে ওঠে হো হো করে। অনুরাধার খুব ভালো লেগেছে ছেলেটাকে, বেশ হাসি খুশি আর মিশুকে। ওর বাবা বাঙালি কিন্তু মা মারাঠি। দুজনেই চাকরি করেন, মুম্বাইতে থাকেন। যদিও পলাশ এত ভালো বাংলা বলে যে বোঝাই যায় না কিছু। অনুরাধা মনে মনে জিনার জন্য পলাশকে পছন্দ করে ফেলল। পরে সায়নকে বলতে হবে, পলাশের কি মনের ইচ্ছা জেনে নিতে। অবশ্য জিনাকে অপছন্দ কেউ করবে না, সবার মাঝখানে ওকেই চোখে পড়ে আগে। আর নিজেকে কি করে সব সময় প্রেজেন্টেবল রাখতে হয় জিনা সেটা ভালোই জানে। কলেজেও ওর অ্যাডমায়াররাও অসংখ্য। আজ জিনা কটা হলুদ গোলাপ এনে পলাশের ফ্লাওয়ার ভাসে রাখল। সুন্দর গোলাপগুলো দেখে পলাশ খুশিতে বলে উঠল, ওয়াও, এত সুন্দর গোলাপ কোথায় পেলে? কিনে এনেছো? কাল একবার আমাদের ছাদে যেও, দেখবে ফুলের জলসা কাকে বলে। আচ্ছা, কে দেখাশোনা করে ফুল গাছের? তুমি নাকি? পাগল নাকি? ওসব আমার দ্বারা হয় না। বাবা, তবে কে করে বাগানের এত যত্ন? মা আর টিনা, আবার কে? পরদিন সকালে পলাশ স্নানের আগে একবার ছাদে গেল ওদের বাগান দেখতে। গিয়ে ওর চোখ জুড়িয়ে গেল। কত ফুল সারা ছাদ জুড়ে, যেন রঙের মেলা বসেছে। হঠাৎই কোণের দিকে চোখ পড়তেই ও যেন অবাক হতে ভুলে গেল।
হাতের মোবাইলে পটাপট কটা ফটো তুলে নিল। শুধু ফুল নয়, ফুলের মালিরও ছবি। একটা খুরপি হাতে টিনা গাছের দেখভাল করছে। মাথার চুলগুলো ঝুঁটি করে বাঁধা, এক গালে কাদা লাগা, আর মন দিয়ে গাছের গোড়া খুঁড়ছে। সূর্যের ওই নরম আলো এসে পড়েছে ওর মুখে। কি সুন্দর লাগছে দেখতে, যেন ও নিজেই একটা সূর্যমুখী ফুল। হঠাৎই ওর চোখ পড়ে গেল পলাশের দিকে। অবাক হয়ে বলল, আরে পলাশদা, তুমি কখন এলে? আমি খেয়াল করিনি। ভাগ্যিস করনি, তাই তো এমন সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। এই বাগানের সকালের দিকটা আমি দেখি, বিকালে মা দেখভাল করে। তোমাদের দুজনের ভালোবাসার জন্যই তো এত সুন্দর সুন্দর ফুল ফুটছে এবং ফুটেছে। তুমি কি করে জানলে যে আমাদের ছাদে বাগান আছে? কাল জিনা বলল কতগুলো হলুদ গোলাপ নিয়ে আমার ঘরে গেছিল, তাই জানতে চেয়েছিলাম আমি। কতগুলো গোলাপি গোলাপ নষ্ট হয়ে গেল, কাল ফুটেছে আজই ঝরে গেল। কি আর করা যাবে বলো, ফুলের তো তাই নিয়ম। তুমি কিছুই জানো না, গোলাপ এত তাড়াতাড়ি ঝরে না। সত্যি আমি ফুলের ব্যাপারে কিছুই জানি না। এই রে, অফিসের দেরি হয়ে যাবে। আমি নিচে গেলাম, হ্যাঁ, স্নানে যেতে হবে। আজ সন্ধ্যের পর ওরা ডিনার করতে যাবে। পলাশ ট্রিট দেবে, কারণ ওর একটা প্রমোশন হচ্ছে কদিন বাদেই, সেই উপলক্ষে। আগামীকাল আবার রাতের ফ্লাইট ধরে পলাশ ফিরে যাবে। কেন যাবে না তুমি? আমি চাই তুমিও চলো আমার সাথে। আসলে এইসব আমার ভালো লাগে না সেরকম। আর আমি রোজ সন্ধ্যের পর কতগুলো রাস্তার বাচ্চাকে পড়াতে যাই। একদিন না পড়লে ওরা সব ভুলে যাবে। ওরা তো সেরকম ব্রিলিয়ান্ট নয়। আচ্ছা বেশ, চলো আজ আমিও তোমার সাথে বাচ্চাদের পড়াতে যাব। পড়ানো শেষ হলে তারপর ডিনারে যাব। কি, তাতে রাজি তো? আমার জন্য কেন তোমরা এত দেরি করবে? আর তুমি আমার সাথে ওই বস্তির ঘরে 5 মিনিটও থাকতে পারবে না। লেটস সি, চলো তো আগে দেখি না পারি কিনা। আরে তুমি কি পাগল হলে নাকি আর? ওই বস্তির ঘরেই কেউ 2 মিনিট থাকতে পারে না, আর তুমি সেখানে 2 ঘন্টা কাটাবে কি করে? এইসব একদম করতে যেও না। টিনা তো ওই ঘরে রোজ 2 ঘন্টার ওপর কাটায়, দেখি আমি পারি কিনা। পলাশ নিজের ইচ্ছায় টিনার সাথে ওরই স্কুটিতে চেপে সেই বস্তির ঘরটায় গেল। আজ টিনা একটু আগেই চলে এসেছে। প্রায় 15 জন বাচ্চা ছিল সেখানে। পলাশকে দেখে ওরা খুব অবাক হয়ে গেল। টিনা সবার সাথে ওর আলাপ করিয়ে দিল। ইনি একজন দাদা হন তোমাদের। আজ আমি তোমাদের পড়াবো, আর উনি বসে থাকবেন এখানে। তোমরা মন দিয়ে পড়বে আজ। বলে টিনা পড়াতে শুরু করলো, আর পলাশ 1 মিনিট আসছে বলেই বেরিয়ে গেল। একটু পরেই সে ফিরে এলো হাত ভর্তি জিনিস নিয়ে। টিনা অবাক হয়ে দেখল পলাশ ওদের জন্য চকলেট, কেক আর নানান রকম জুস নিয়ে এসেছে। দাদা বলে পরিচয় করালে, তা সেই হিসাবে বাচ্চাদের এই সামান্য উপহারটুকু দিলাম। এখন কেউ খাবে না, বাড়ি গিয়ে সবার সাথে ভাগ করে খাবে। সবাই বেশ করে মাথা নাড়ল। আজ আর পড়াশোনা বেশি জমল না। ঘন্টাখানেক কাটতেই টিনা ওদের আজ ছুটি দিয়ে দিল, কারণ ও বুঝতেই পারছিল পলাশের ওখানে খুব অসুবিধাই হচ্ছে। ঘেমে নিয়ে একাকার হচ্ছিল বেচারা। আর বাচ্চারা তাড়াতাড়ি ছুটি পেয়ে হই হই করে ঘরে ফিরে গেল। পলাশের খুব মজা লাগছিল এসব দেখে। আমি তোমার কথা শুনেছি, এবার আমার কথা রাখার পালা তোমার। তোমার জন্য আজ ওদের ঠিকঠাক পড়াশোনা হলো না। এক আধ দিন নিয়ম ভাঙলে কিচ্ছু হয় না, বুঝলে খুকি? পলাশের কথা শুনে টিনা হেসে ফেললো। এবার বাড়ি এসে শুধু জামা কাপড় পাল্টে রেডি হলো টিনা। অনুরাধা দেখে বলল, ও মা, একটু সাজগোজ করবি না? কেন সাজগোজ করবো কেন? যাবো তো খেতে, ও তো সাজগোজের কি আছে? একটু সাজগোজ না হয় করলি, তাতে কি ক্ষতি হয়? ওই তো জিনা কি সুন্দর করে সেজেছে। জিনার সাথে তুমি আমার তুলনা করছো? ঠিক আছে, আমি না হয় এই ড্রেসটা ছেড়ে একটা সালোয়ার কামিজ পরছি, কিন্তু
এর বেশি সাজতে পারবো না। আজ এটা তুই পরবি, আর আমি যেমন বলবো তেমন সাজবি। সব সময় নিজের মতো চলবি না। টিনা মায়ের কথা মেনে নিল বাধ্য হয়ে। কপালে ছোট্ট একটা টিপ, সুন্দর করে বাঁধা চুলের বিনুনি, আর গলায় একটা লকেট সমেত ছোট্ট চেন। এতেই টিনার রূপ খুলে গেল। সে যখন মায়ের সাথে নিচে গেল, পলাশের মুগ্ধ দৃষ্টিটা সবার চোখে পড়ল। টিনা সেটা বুঝতে পেরে চোখ নামিয়ে নিল। সবাই মিলে গল্প আর খাওয়া শেষ হতে হতে রাত 10:30 বেজে গেল। ওরা রেস্টুরেন্টের বাইরে আসতেই একটা অনভিপ্রেত ঘটনা ঘটে গেল। এক ভিখারি মেয়ে, যার কোলে বাচ্চা, এসে জিনার জামা ধরে টেনে কিছু খাবার চাইল। সবাই দাঁড়িয়েছিল, কিন্তু ও জিনার কাছেই গিয়ে দাঁড়ালো, আর জিনার মাথাটা যেন জ্বলে উঠল। তার কয়েক হাজার টাকার ড্রেস নাকি ওই ভিখারি মেয়েটা ওর নোংরা হাত দিয়ে ধরে টানছে। জিনা এক ঝটকা মেরে জামাটা ছাড়াতে গেল, কিন্তু মেয়েটাই ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল, আর ওর কোলের বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠল। ঘটনার আকস্মিকতায় সবাই যেন চুপ মেরে গেছে। হঠাৎই টিনা দৌড়ে গিয়ে ওই মেয়েটাকে টেনে তুলল, আর বাচ্চাটাকেও আদর করতে লাগলো। বাচ্চাটা চুপ করে গেল। টিনা মেয়েটাকে দাঁড়াতে বলেই পাশে একটা খাবারের দোকান থেকে খাবার কিনে মেয়েটার হাতে তুলে দিল। মেয়েটা করুণ চোখে তার দিকে তাকিয়ে ওখান থেকে চলে গেল। চলো সবাই গাড়িতে ওঠো, রাত হয়ে যাচ্ছে। কাল আবার পলাশের ফ্লাইট আছে। টিনা, তুই এই গাড়িতে উঠিস না। ওই মেয়েটা আর বাচ্চাটাকে ধরেছিস, না জানি কত জার্মস ওদের বডিতে ছিল, আর ওসব নিয়ে গাড়িতে যাওয়ার কোন মানে হয় না। টিনা আর কেউ কিছু বলার আগেই কোনো কথা না বলে একটা চলন্ত অটো দাঁড় করিয়ে তাতে উঠে বসল। আঙ্কেল কুইক, ওই অটোকে ফলো করুন তো। এত রাতে টিনা একদম সেফ হবে না অটোতে। হ্যাঁ পলাশ, তুমি ঠিকই বলেছ। অভিজ্ঞ ঘটনার গুরুত্ব বুঝে গাড়ি ছোটালো। অনুরাধার প্রচণ্ড রাগ হচ্ছিল জিনার উপর। এত বেশি অ্যাটিটিউড দেখায় সব জায়গায় যে বলার নয়, কিন্তু পলাশের সামনে রাগটা দমন করল। কিছুই বলল না জিনাকে। গাড়ির মধ্যেও কেউ কোনো কথা বলছে না, চুপ করেই আছে। জিনা দু একবার কিছু বলার চেষ্টা করলো, কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছে না, কারণ সবাই বেশ টেনশনের মধ্যে রয়েছে। একটু পরেই অবশ্য টিনার অটোটা দেখা পেয়ে গেল ওরা, আর টিনা সেই অটো থেকে তাদের আগেই নামলো বাড়ির সামনে। রাত 12:30 বাজে। জিনা তার ব্যালকনি থেকে লক্ষ্য করল পলাশ ওর ব্যালকনিতে দাঁড়িয়ে, আর একটার পর একটা সিগারেট টেনে চলেছে। এই কদিনে তো পলাশকে কোনো সময় সিগারেট খেতে দেখেনি জিনা। আজ কি হলো ওর? খুব টেনশনের মধ্যে আছে মনে হয়। জিনা এবার তার ঘর থেকে বেরিয়ে এসে পলাশের ঘরে নক করলো। জিনার একটা ঘর পরেই পলাশ থাকছে। পলাশ দরজা খুলে জিনাকে দেখে একটু অবাকই হলো, কারণ এত রাতে একটা ছেলের ঘরে এভাবে একটা মেয়ের আসাটা একেবারেই ঠিক নয়। কিছু বলবে জিনা? এত সিগারেট খাচ্ছ তখন থেকে, কেন? কোনো কারণে টেনশন হচ্ছে নাকি? আরে না না না, নো, ইটস ওকে। থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন। যাই হোক, চলো, অনেক রাত হয়েছে, শুয়ে পড়া যাক। গুড নাইট। পলাশের কথা শুনে জিনা বুঝলো এবার তার চলে যাওয়াই উচিত। সে গুড নাইট বলে চলে গেল নিজের ঘরে। আজ সকালে আবার ছাদে গেল পলাশ। তাকে দেখে টিনা ম্লান হাসলো। আজ তো আমি চলে যাচ্ছি, তুমি আমাকে ছাড়তে এয়ারপোর্ট যাবে তো টিনা? বাবার জিনা তো যাচ্ছে, তাছাড়া আমি কি করে যাব?
আমার বাচ্চাদের পড়ার ক্ষতি হবে। একদিন না হয় ওদের পড়া বন্ধ হলো। সরি পলাশদা, আজ আমরা একসাথেই লাঞ্চ করব। তুমি এয়ারপোর্ট যাওয়ার কথা বলো না, আমি যেতে পারবো না। ইটস ওকে টিনা, ভালো থেকো, আমি বরং আসি। পলাশ নিচে নেমে গেল। টিনা বুঝতে পারছিল না তাকে এয়ারপোর্ট যাওয়ার জন্য পলাশদা এতবার রিকোয়েস্ট করছিল কেন। তার মাথাতে এলো না কারণটা। আজ এয়ারপোর্টে বাবার আড়ালে জিনা পলাশকে বলল, আবার কবে আসবে? এই তো সবে যাচ্ছি, জানি না আবার কবে অফিসের কাজ পড়বে, তখন না হয় আবার আসবো। চলো, দেখা হবে, এখনকার মতো বিদায়। কেন? অফিসের কাজ ছাড়া বুঝি আসা যায় না? পলাশ শুধুই হাসলো, আর কোনো উত্তর দিল না। পলাশকে ছেড়ে ওরা ফিরে এলো বাড়িতে। অনুরাধা খেয়াল করেছে গতকাল থেকে পলাশ খুব চুপচাপ ছিল। হাসি খুশি ছেলেটা কি যেন ভাবছিল সব সময়। আগে বাড়ি থাকলে জিনার সাথে আড্ডা মেরে সময় কাটিয়ে দিত, কিন্তু এই একটা দিন নিজের ঘরেই থাকলো, কারোর সাথেই সময় কাটালো না। অনুরাধা বুঝলো কোনো কারণে পলাশ একটু আপসেট হয়ে আছে, হয়তো কাল রেস্টুরেন্ট থেকে বেরোবার সময় ঘটনাটার জন্য হতে পারে। কদিন বাদেই রাত 11টার সময় একটা আননোন নাম্বারে ফোন এলো পলাশের। ও তখনও ল্যাপটপ খুলে কাজ করছিল। দুবার করে বাজার পর ধরলো ফোনটা। হ্যালো, কি করছো পলাশদা? তুমি তুমি আমার নাম্বার পেলে কোথায়? এটা একটা কোশ্চেন হলো? সিম্পল ব্যাপার, দাদা ভাইয়ের কাছ থেকে। ও আচ্ছা, আমি এখনো অফিসের কাজ করছি, একটা ইম্পর্টেন্ট রিপোর্ট সাবমিট করতে হবে কাল। উফ, তোমাদের এই এক ব্যাপার, কাজের কোনো রাত দিনের ফারাক নেই। আর কি, রাখি তাহলে। কেন, কিছু বলতে আমায়? কি আর বলবো, তোমরা তো অফিসের কাজ ছাড়া কিছুই জানো না, সব সময় বিজি থাকো। পলাশ একটা দীর্ঘশ্বাস ফেলে আবার কাজে মন দিল। কিছুদিন বাদে রাতের দিকে সায়ন ফোন করলো মাকে। এটা সেটা কথার পর সায়ন বলল, মা, পলাশকে তোমার কেমন লাগলো? খুব ভালো ছেলে রে পলাশ, সত্যি এত ভালো ভাবা যায় না। হ্যাঁ, ওর তো খুব ভালো লেগেছে তোমাদের সবাইকে। আর হ্যাঁ, জিনার মনে হয় পলাশকে বেশ পছন্দ, জানো? কেন রে, তোকে কিছু বলেছে নাকি জিনা? না, বলেনি, তবে নিজে থেকে পলাশের ফোন নাম্বার চাইলো তো, তাই মনে হলো। দেখ, যদি পলাশ রাজি থাকে, জিনার সাথে বিয়েটা হলে তো ভালোই, আর জিনাকে তো কারোর অপছন্দ হবে না। ঠিক আছে, কিছুদিন অপেক্ষা করেই না হয় প্রস্তাবটা দেব পলাশকে। এরপর মাস দুয়েক কেটে গেছে। জিনা মাঝে মধ্যেই ফোন করে পলাশকে। টুকটাক কথাবার্তা হয় দুজনের মধ্যে। একটা কথা ছিল তোমার সাথে, মা। রাত 11টার সময় সায়ন মাকে ফোন করে। হ্যাঁ, কি বলবি বল না। কাল পলাশের সাথে কথা হলো, ও বিয়েতে রাজি, আর নিজে থেকেই বললো কথাটা। বাহ, এ তো খুব ভালো কথা। আমি তো তাই চাইছিলাম রে, তোর বাবাকে বলতে হবে কথাটা। সামনের মাসে ওর বাবা মা হয়তো কলকাতায় যাবে তোমাদের সাথে কথা বলতে। আমার তো এটা জানাই ছিল যে পলাশ জিনাকে পছন্দ করবে। আমিও চাইছিলাম, কারণ জিনার জন্য পলাশ একদম পারফেক্ট। তুই জানিয়ে দিস পলাশকে যে আমরা এই বিয়েতে রাজি। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি কি সব বলছো? পলাশ তো জিনাকে নয়, টিনাকে বিয়ে করতে চাইছে। সায়ন তার মাকে বলল। অনুরাধা হতবাক হয়ে গেল সায়নের কথায়। জিনাকে নয়, পলাশ টিনাকে জীবনসঙ্গী হিসাবে চাইছে। এ যে অনুরাধার স্বপ্নের অগোচর। টিনার জন্য তার সব সময় একটা দুশ্চিন্তা লেগে থাকতো, কারণ টিনার মতো সহজ সরল মেয়ে একা চলবে কি করে, সেটাই ভাবতো। মুহূর্তে অনুরাধার দু চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ল। পলাশ টিনার সবকিছু জেনে শুনেই বিয়ে করতে চাইছে। টিনার সব কাজই ওর কাছে অসাধারণ লাগে। এই বয়সে অত বড় মন কোথায় পেল, পলাশ বারবার সেই কথাটাই জানতে চাইছিল, জানো?
ভবিষ্যতে ও টিনার সব কাজেই সাপোর্ট দেবে। ও তোমার পাগলি মেয়েটাকে বড্ড ভালোবেসে ফেলেছে মা, আর সেটাই আমাকে বলেছে বিয়ে করতে হলে টিনাকেই করবে পলাশ। সায়নের কোনো কথা আর কানে যাচ্ছে না অনুরাধার। সে তখন মনে মনে তার পাগলি মেয়েটাকে কনের সাজে সাজাচ্ছে। কি অপূর্ব লাগছে তাকে। টিনা নয়, তনুপ্রিয়াও নয়, এবার থেকে ও শুধুই পলাশ প্রিয়া। কারণ পলাশের জীবন সঙ্গীকে পলাশ প্রিয়া নামেই শুধু মানায়। এতক্ষণ শুনলেন সুদীপ্তা ঘোষের কলমে পলাশ প্রিয়া। আমাদের আজকের গল্পের বিভিন্ন চরিত্রে স্বাতী, পিয়ালি, অরিত্র, পম্পা, সৌরভ, প্রদীপ এবং গল্পের সূত্রধর ও কথকের ভূমিকায় আমি হ্যাপি। চিত্রনাট্য প্রজ্ঞা। আবহ টিম অ্যানোনিমাস। পোস্টার ডিজাইন বাই পিয়ালি। আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ও অবশ্যই হাইপ অপশনটা ক্লিক করবেন, ভুলবেন না যেন। দেখা হচ্ছে একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আবারও নতুন বছর আপনার জীবনে আনুক এক নতুন আলো। তাহলে আজকের মতো বিদায় জানালাম।